নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সুলেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স রহস্যময় অপহরণ নিয়ে। আর সবথেকে বড় কথা হলো, এটাই আমাদের পরিবারের প্রথম মহিলা গোয়েন্দা গল্প। তাহলে আপনারা মন দিয়ে গল্পটি শুনুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং এই গোয়েন্দা ইভা সান্যাল সিরিজের অন্যান্য আরও যদি গল্প আপনারা শুনতে চান, তবে তা কমেন্টে জানাতে কিন্তু আমাদের ভুলবেন না। তাই বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, রহস্যময় অপহরণ। Twinkle, twinkle, little star. দূর ছাই, সকালবেলা আবার এসব কি কাণ্ড শুরু হলো? কোলের ছেলেটা এখনো ঘুমিয়ে আছে। আজ প্রথম দিন স্কুলের। এত সকালে ওঠার অভ্যেস তৈরি হয়নি এখনো। নিবেদিতা হুড়মুড় করে বাচ্চাকে নিয়ে স্কুলে ঢোকার মুখেই ধাক্কা খেল একটা ঝাঁকড়া চুলের বাচ্চার সাথে। ঠিক স্কুলের পাশেই একটা বড় বিল্ডিং উঠছে। বাচ্চাটার মা বোধহয় ওই বিল্ডিংয়ে ঠিকে মজুরের কাজ করে, আর বাচ্চাটা বোধহয় বসে বালি সিমেন্টের পাহাড়ের মধ্যে গড়াগড়ি খায়। এই দিন 10-12 হলোই আপদের আমদানি হয়েছে, কি যে চাই বুঝি না। অন্য এক বাচ্চার মা তার বাচ্চাকে স্কুলে দিয়ে আসার সময় ব্যাপারটা দেখে বলল। ঝাঁকড়া চুলের বাচ্চাটা এবার নিবেদিতাকে ছেড়ে দিয়ে অন্য মহিলাকে প্রায় চেপে ধরল। Twinkle, twinkle, little star. মহিলা বিরক্তিতে প্রায় ছিটকে সরে গিয়ে ঘেন্নায় মুখ বেঁকিয়ে বলে উঠল, কি ছাতার মাথা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। কি চাই কি তোর? পয়সা নিবি নাকি লজেন্স খাবি? বাচ্চাটা এত কিছু পাওয়ার লোভ সরিয়ে দিয়ে আবার ক্যাবলার মতো বলে উঠল, Twinkle, twinkle, little star. How I wonder what you are. একটা বলিষ্ঠ উদাত্ত কণ্ঠ শুনে সবাই চমকে তাকালো। ইভা ম্যাম এসেছে, বাচ্চাদের একান্ত প্রিয়। এই দমদম স্টেশনের কাছে গড়ে ওঠা রেইনবো হাউসের টিচার ইনচার্জ ইভা সান্যাল। দূর থেকে ম্যামকে আসতে দেখলে গোমড়া মুখো বাচ্চাগুলোর মুখও হাসিতে ভরে ওঠে। ওই ঝাঁকড়া চুলো বাচ্চাটার মুখও হাসিতে ভরে উঠল। খিলখিল করে এক গাল হেসে সে বলে উঠল, How I wonder what you are. তারপর এক ছুটে পালিয়ে গিয়ে আবার বালির পাহাড়ে গড়াগড়ি খেতে লাগলো। নিবেদিতা এখনও বোধহয় ঠিক বুঝতে পারল না ঠিক কি হলো, তাই খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইল ইভা ম্যামের দিকে। ইভা ম্যাম ব্যাপারটা বুঝেই একটু হেসে বললেন, না, আসলে রাইম সেশন চলে যখন, তখন সব বাচ্চারা একসাথে চিৎকার করে রাইমস বলে, তো ও বাইরে থেকে শুনেছে ওটা, কিন্তু ওই এক লাইনের বেশি আর মনে রাখতে পারিনি, তাই তখন থেকে জানতে চাইছিল যে পরের লাইনটা কি। নিবেদিতা খানিকটা আশ্বস্ত হয়ে নিজের বাচ্চার মাথায় হাত রাখল। এতটুকু বাচ্চাকে স্কুলে দেওয়া, চিন্তা তো হয়। তবে ভদ্রমহিলা যেভাবে চাইল্ড সাইকোলজি বোঝেন, তাতে মনে হয় এর কাছে বাচ্চা ভালোই থাকবে। তবে অন্য ভদ্রমহিলার বোধহয় ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না। মুখ বেঁকিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে বললেন, ডিসগাস্টিং, এখন এরাও রাইমস বলবে? গড নোস কতদিন যে এইসব কাণ্ড চলবে কে জানে। বিল্ডিংটা কমপ্লিট হলে সবাই মিলে একটা কেক পার্টি করব। আস্তে আস্তে স্কুলের সামনে ভিড়টা কমে গেল। স্কুলের ভেতর কান্নাকাটিও কমে গেল আস্তে আস্তে। রাইমস সেশন শুরু হবে একটু বাদেই। ইভা ম্যাম বাচ্চাগুলোকে লাইন দিয়ে দাঁড় করিয়েই একবার জানালার দিকে তাকায়। এক্ষুনি ছুটে আসবে ঝাঁকড়া চুলের ছেলেটা। রোজই আসে। ইভা ম্যামের রাইমস বলার কায়দাটাই আসল। বাচ্চাগুলো একবার শুনলেই মনে রেখে দেয়। ইভা ম্যাম হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলতে থাকে, আলু কা চালু বেটা, কাহা গয়ে থে? ঘাড় ঘুরিয়ে একবার দেখে নেয় জানলার দিকটা। না, কেউ নেই সেখানে। কি হলো ব্যাপারটা?
এই বিল্ডিংটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে ছেলেটা রোজ ছুটে আসে জানলার ধারে। জানলার মধ্যে পুরো মুখ ঢুকিয়ে শোনে রাইমসগুলো। রোজ যেটা হয় সেটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে মনটা কেমন যেন খচখচ করতে থাকে। তবে এসব ভাবার সময় কোথায়? প্রায় 20টা বাচ্চা একটা ক্লাসে। একটু অন্যমনস্ক হলেই মুহূর্তে মাছের বাজার বসিয়ে দেবে সবকটা। ইভা আবার মন দিল তার রাইমস ক্লাসে। কিন্তু টিফিন পিরিয়ডের সময় একটা গন্ডগোল হলো। বাইরে প্রচণ্ড একটা চেঁচামেচি শোনা যাচ্ছে। বেশ ভিড়ও হয়ে আছে জায়গাটায়। ইভা বার কয়েক জানলা দিয়ে উঁকি দিয়ে দেখল, কিন্তু ব্যাপারটা কিছু বুঝতে পারল না। আসলে স্কুলের প্রায় একদম পাশেই একটা নতুন ফ্ল্যাট উঠছে। 2 দিন অন্তর নতুন নতুন লোক আসে সাইট ভিজিট করতে। বিভিন্ন রকমের লোক। গাড়ি রাখা নিয়ে ঝামেলা হয় মাঝে মাঝে, প্রমোটারের সাথে ঝামেলাও হয় মাঝে মধ্যেই। সেই সব নিয়েই কিছু হবে বোধহয়। কিন্তু ঝামেলাটা বাড়তে বাড়তে একসময় মাত্রা ছাড়িয়ে গেল। মনে হলো যেন পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। এরপর তো আর ঘরের ভেতরে বসে থাকা যায় না। স্বাভাবিক কৌতূহল বসেই বাইরে আসতে হয়। বাচ্চাদের দায়িত্ব অ্যাটেন্ডেন্টদের কাঁধে চাপিয়ে টিচারদের দল প্রায় সবাই বাইরে এসে উঁকি দিতে লাগলো ওই দিকে। আর একটু বাদেই ব্যাপারটা বোঝা গেল। সেই ঝাঁকড়া চুলের ছেলেটাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ফেলে রাখা বালির পাহাড়ে গড়াগড়ি খেয়ে একা একাই খেলে বাচ্চাটা। মাঝে মাঝে ছুটে এসে ইভার ক্লাসের জানলা ধরে ঝুলে ঝুলে রাইমস শোনে। তারপর সেগুলোই তোতা পাখির মতো আওড়াতে থাকে। কিন্তু আজ হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কখন থেকে এসে গায়েব সেটা কেউ বলতে পারল না। বাচ্চাটির মা দুপুরে খাওয়ার সময় ছেলের খোঁজ করতে গিয়ে দেখে সে নেই। এগলি সেগলি বড় রাস্তা সব দিক ঘুরে এসেও বাচ্চাটির মা তার ছেলেকে পায়নি। যে বালির পাহাড়ের উপর গড়াগড়ি খেয়ে ছেলেটা খেলতো, সেই বালির পাহাড়ের মধ্যে এখনও তার ধপাস করে গড়িয়ে পড়ার চিহ্ন আছে। সেই চিহ্নের সামনে হুমড়ি খেয়ে বাচ্চাটির মা কেঁদে চলেছে। অন্য যারা কাজ করছিল তারা সেই ছেলেটির মাকে সামলাবার চেষ্টা করছেন। প্রমোটার সাহেব আর কী করবেন? বলে কয়ে লোকাল থানার এসআইকে নিয়ে এসেছেন। তিনি বাঁ হাতের ওপর ডান হাতের লাঠিটা সপাটে মারতে মারতে বালির পাহাড়ের চারিদিকে ঘুরতে লাগলেন শার্লক হোমসের মতো। ঘোড়ার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে ছেলেটাকে খুঁজে আনার বিন্দু মাত্র ইচ্ছেও তার নেই। আর এইভাবে একটা দিনমজুরের ছেলে চুরির কেস দেখতে গেলে তার তো আর খাওয়া দাওয়ার সময় থাকবে না। প্রতিদিন ভারতবর্ষের মাঠঘাট থেকে এমন কত বাচ্চা উধাও হয়ে যাচ্ছে, এই সব কেস সলভ করা যায় নাকি? স্যার, আমাদের সিসিটিভির ফুটেজটা একটু দেখুন না। ওখানে বাচ্চাটাকে কারা তুলে নিয়ে গেছে দেখা যেতে পারে তো। টিচারদের সাথে প্রিন্সিপাল স্যারও এসে দাঁড়িয়েছিলেন। হাজার হোক পুলিশ এলে তো একবার বেরিয়ে আসতেই হয়। এমা কি করছো? চুপ। এখনো বোধহয় নজরে পড়েনি আমাদের স্কুলের সামনে ক্যামেরা আছে। এক্ষুনি তাহলে ফুটেজ চাইবে। হ্যাঁ, তা তো চাইবে, কিন্তু তাতে হয়েছেটা কি? একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেল আর আপনি পুলিশকে এইটুকু সাহায্য করবেন না? ভদ্রলোক একেবারে মাথা নামিয়ে ফিসফিস করে বললেন, আরে দূর, ওটা আসল নাকি? প্যারেন্টসদের দেখাবার জন্য লাগিয়ে রেখেছি। আরে হয়েছে হয়েছে, চুরি হয়ে গেছে, বাঁচা গেছে। এখন ক্লাসে যাও, ক্লাসে যাও। ছুটির সময় হয়ে গেল, এখনই মায়েরা আসবে। গলির মোড় থেকে খবরটা পেয়েই ভাবতে বসে যাবে স্কুলের সবকটা বাচ্চাকে বোধহয় ছেলে ধরায় তুলে নিয়ে গেল। প্রিন্সিপাল স্যার কথাটা হাসতে হাসতে বললেও শেষ পর্যন্ত ব্যাপারটা ঠিক এই রকমই হলো। ছুটির সময় এমনিতেই মায়েদের হাজার রকমের প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে মুখ ব্যথা হয়ে যায়। তার উপরে আজকের এই ঘটনার পরে তো আর উপায় নেই। অবশ্য আজ আর বাচ্চার পড়াশোনা নিয়ে প্রশ্ন নয়, বাচ্চার নাম বলতে পারলো কিনা কিংবা রং চিনতে পারলো কিনা সেটার বদলে শুনতে হলো, স্কুলের সামনে প্রফেশনাল সিকিউরিটি গার্ড দেন না কেন? এ কি ম্যাডাম, আপনি ওর হাত ছেড়ে দিলেন কেন? দেখছেন না কি কাণ্ড হলো ওদিকে?
বাচ্চাটা যদি দৌড়ে ওদিকে চলে যায় কি হবে বুঝতে পারছেন? ভাবটা এমন, ওখানে এখনও কিডন্যাপার দাঁড়িয়ে আছে যেন। বাচ্চা ওদিকে গেলেই খপ করে ধরবে। ইভা সকলকে হাসি মুখে সামলে আবার স্কুলের ভেতরে ঢুকতে যাবে, দেখে নিবেদিতা এখনও তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে একপাশে। আজ ওর প্রথম দিন, নিশ্চয়ই প্রচুর জিজ্ঞাসা জমে আছে। ইভা হাসি মুখে এগিয়ে গেল। কিছু বলবেন? বলছিলাম ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে তো? আসলে সকালেই ওকে দেখলাম, আর এখন এই ব্যাপার, খুব খারাপ লাগছে। ইভা একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। যাক, তবু একজন গার্জেন বাচ্চাটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করল। হাসি মুখটাকে আর একটু প্রাণবন্ত করে ইভা বলল, আশা তো করছি। পুলিশ তো এসেছিল, দেখে গেছে। নিশ্চয়ই কিছু না কিছু একটা তো ক্লু পাওয়া যাবে। ছুটির পর ইভা যেতে গিয়েও একবার থমকে দাঁড়ালো বালির পাহাড়টার কাছে। পাশের ওই বিল্ডিংটায় কেমন একটা থমথমে পরিবেশ। কাজ চলছে, কিন্তু সেইভাবে আগের মতো হই হই ভাবটা নেই। ইভা আর বেশিক্ষণ দাঁড়ালো না। পরের কয়েকদিন যে বাচ্চারা একটু কম আসবে সেটা জানতো ইভা, কিন্তু এতটা যে কম আসবে সেটা ভাবতে পারেনি। আর প্রিন্সিপাল স্যারের স্বভাবই হলো, যদি ভয়ঙ্কর বর্ষার সময়ও স্টুডেন্ট কম আসে তাহলেই ওনার প্যালপিটেশন শুরু হয়ে যায়। এই বোধহয় সব বাচ্চা স্কুল ছেড়ে দিল। তাই প্রিন্সিপাল স্যার বারবার ক্লাসে এসে ঘুরে যান আর মাথা চুলকোতে চুলকোতে বলেন, এ কি, আজও এত কম স্টুডেন্ট? একটু ফোন করে দেখো না। ইভা চুপ করে মোবাইল স্ক্রল করতে থাকে। কি মুশকিল, সে কি সিস্টার নিবেদিতা নাকি? আর এটা কি সেই যুগ যে বাচ্চাদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে আসতে হবে স্কুলে? কয়েকদিন বাদে মায়েরাই পাগল হয়ে যাবে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য। আজ শুধু নিবেদিতার ছেলেটাই এসেছিল স্কুলে। এমনিতেই নতুন বাচ্চা, স্কুলে আসার সময় কান্নাকাটি করে প্রচুর। তার ওপর অন্য বাচ্চাদের না দেখে কান্নাকাটির মাত্রাটা একটু বেড়েই গিয়েছিল। ইভা তাই বলল, আপনি বরং বাইরে একটু বসুন, আজ অল্প কিছু করিয়ে ছেড়ে দেব, কেউ তো নেই। নিবেদিতাও হেসে রাজি হয়ে গেল। বাইরে বেরিয়ে বসতে গিয়েও একবার ফিরে এসে বলল, আচ্ছা, ওই বাচ্চাটার কোনো খবর পাওয়া গেল? ইভা গম্ভীর হয়ে মাথা নাড়ল। ঘটনাটা ঘটার পর প্রায় 2 দিন কেটে গিয়েছে, কিন্তু মনে তো হয় না কোনো খবর পাওয়া গিয়েছে বলে। খবর পেলে নিশ্চয়ই জানা যেত। নিবেদিতা বাইরে গিয়ে বসল। একটু বাদেই ইভা বেরিয়ে এলো। একবার যাবেন? কোথায়? পুলিশ স্টেশনে। আসলে আমি একাই যেতে পারি, তবে সত্যি বলছি এর আগে তো কোনো দিন যাইনি। যাবেন একবার আমার সাথে? নিবেদিতা কি একটা চিন্তা করলো যেন। আজকে অফিসে একটু পরে গেলেও হবে। ওয়ার্ক ফ্রম হোমের নাম করে প্রথম দিকের কাজটা এখানে বসে করে নিলেই হবে। আর তাছাড়া মনটা কদিন ধরেই ওই বাচ্চাটার জন্য কেমন যেন একটা করছে। তাই একদম দুম করে কিছু না ভেবেই সে বলে দিল, যাব। আজকে কেউ নেই। 1 ঘন্টার মধ্যেই একটু কালার করে 2টো ব্লক সাজিয়েই স্কুল ছুটি হয়ে গেল রিতমের। নিবেদিতা ছেলের মুখের দিকে চাইল একবার। আহা, মুখে হাসি যেন ধরছে না। ইভাও নিজের ব্যাগটা গুছিয়ে 2 মিনিটের মধ্যেই হাজির। চলুন। একটা অটো ধরে 5-7 মিনিটের মধ্যেই পুলিশ স্টেশনে এসে গেল ওরা। গেটের সামনেই দেখতে পেল সেই ঝাঁকড়া চুলের বাচ্চাটার মা রাস্তাতেই বসে আছে মাথায় হাত দিয়ে। চুলগুলো উস্কো খুস্কো। মনে হয় না এই 2 দিন বাড়িতে গিয়েছে বলে। ইভা একবার নিবেদিতার দিকে তাকিয়ে নিজেই এগিয়ে গেল
বাচ্চাটার মায়ের দিকে। কি হলো, কিছু জানতে পারলে? ছেলেটার কোনো খোঁজ পেলে? বাচ্চাটির মা খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইল ইভার দিকে তাকিয়ে। চিনতে পারলো নাকি পারলো না কিছু বোঝা গেল না। হঠাৎ প্রায় ঝাঁপিয়ে ইভার পায়ের ওপর পড়ে কান্নাকাটি করতে লাগলো ওই মহিলা। ইভা খানিকটা পিছিয়ে এসে তাড়াতাড়ি ঠোঁটে আঙুল দিয়ে বলল, দিদিমণি গো, আমার বুচুরে খুঁজে দাও গো, ও ছাড়া যে আমার কেউ নেই গো দিদিমণি। চুপ চুপ, এটা থানা, এখানে এরকম কেউ করে না। পুলিশ কি বলছে? ভদ্রমহিলা শূন্য চোখে দরজার বাইরে থেকেই থানার অফিসারের টেবিলের দিকে চেয়ে রইল। ইভা একবার নিবেদিতার দিকে তাকিয়ে সোজা ঢুকে গেল ভেতরে। নিবেদিতা এখনও রিতমের হাতটা ধরে আছে শক্ত করে। ভিতরে যাওয়াটা ঠিক হবে কি না সে বুঝতে পারছে না। এসআই গুণধর পাণ্ডা কি একটা লিখে যাচ্ছেন মন দিয়ে। ইভা এসে দাঁড়ালো তার সামনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হ্যাঁ, কিছু বলবেন? অনেকক্ষণ বাদে পাণ্ডা খানিকটা বাধ্য হয়ে মুখ তুলে চাইলেন। মোবাইল হারিয়েছে, ওই যে ওদিকে গিয়ে রিপোর্টটা লিখে আসুন। বুচুর কি খবর? ছেলেটাকে পেলেন? এসআই পাণ্ডা যেন আকাশ থেকে পড়লেন। কে বুচু? ইভা আলতো করে দরজার বাইরের দিকে তাকালেন। এতক্ষণে এসআইয়ের বোধহয় মনে পড়ল বসুর কথা। একটা লম্বা হাই তুলে তিনি বললেন, হ্যাঁ, লিখে দিয়েছি তো রিপোর্ট। আপনার ওই মোবাইল ফোনের মতো আজকালকার যুগে ইন্টারনেট অন করে মোবাইল কয়েক সেকেন্ডে লোকেট করা যায়, অথচ এখানে লোকে আসে শুধুমাত্র রিপোর্ট লেখাতে। সেভাবেই রিপোর্ট লিখেছেন তো? আপনি কে বলুন তো? হিউম্যান রাইটস, পথ শিশুদের এনজিও নাকি নতুন নেত্রী? কে আপনি? ইভা সান্যাল, পাশের রেনবো ল্যান্ডের টিচার। কেন, এইটুকু পরিচয় যথেষ্ট নয় এই প্রশ্নগুলো করার জন্য? স্কুল টিচার? তা আপনার কি সমস্যা হলো? আপনার স্কুলের বাচ্চা তো চুরি যায়নি। ওই যে দেখছেন, বাইরে আমার স্কুলের স্টুডেন্ট আর তার মা দাঁড়িয়ে আছে। আজ এত তাড়াতাড়ি কেন আসতে পেরেছি জানেন? আমার স্কুলে বাচ্চারা আসতে ভয় পাচ্ছে, যাতে তাদের বাচ্চারাও যেন চুরি না হয়ে যায়। তাদের প্রত্যেককে আমাদের জানাতে হবে বুচুর কেসটা কতদূর এগোলো। ভদ্রলোক চোখ কপালে তুলে বললেন, কি দিনকাল পড়লো, স্কুলের দিদিমণিদের কত কি করতে হয়। যা বলেছেন। ইভা এতক্ষণ দাঁড়িয়েছিল, কেউ তাকে এখানে বসতে বলবে না সেটা বুঝে নিয়েই এবার চেয়ারটা টেনে নিয়ে সে নিজেই বসে পড়ল। স্যার প্লিজ একটু বলুন না, কেসটা কতদূর এগোলো? কিচ্ছু এগোয়নি, যেখানে ছিল সেখানেই আছে। আশেপাশের বাড়িতে জিজ্ঞাসা করেছিলাম, কেউ বাচ্চাটাকে কোথাও যেতে বা কাউকে বাচ্চাটার কাছে আসতে দেখেনি। আপনাদের স্কুলের প্রিন্সিপালকেও জিজ্ঞাসা করেছিলাম, কেউ কিছুই জানে না। তাহলে কেউ যখন কিছু জানেই না, তখন আমি কি করব? আমিও কিছু জানি না। ইভা খানিকক্ষণ চুপ করে বলল, একবার দেখুন না স্যার, বাইরের বড় রাস্তার সিসিটিভি ক্যামেরা দেখে যদি কোনো ক্লু পাওয়া যায়। ভদ্রলোক ভুরু কুঁচকে তাকিয়ে রইল ইভার দিকে। পেলে আমার কি লাভ? মানে এই যে এখন আমি রিপোর্ট লিখছিলাম, এসব ছেড়ে আমি যাব সিসিটিভি ক্যামেরার পুরনো ফুটেজ খুঁজতে। তার উপর মানে কাউকে বলবেন না, দু একটা তো আপনাদের ওই স্কুলের ক্যামেরার মতো কাজ করে না, এমনিই লাগানো আছে। তা এক আধটা থেকে যদি কিছু পাওয়াও যায়, তাতে লাভটা কি? এত খেটে আমি কি পাবো? বলছি, এই মুটে মজুরের ছেলেটাকে খুঁজে এনে দিলে আমি কি পাবো? কেন? ইভা মুখটা সামান্য নামিয়ে এনে বলল, প্রমোশন। ওই যে দেখছেন আমার স্টুডেন্টের মা নিবেদিতা পাল চৌধুরী, ওর হাজব্যান্ডের সাথে কমিশনার সাহেবের দারুণ দোস্তি। সোজা এই ঘুঘুডাঙ্গা থানা থেকে লালবাজারে পোস্টিং হয়ে যাবে। আর একবার ওখানে গেলে কি হবে বুঝতে পারছেন তো? বড় বড় কেস, বড় বড় নাম, প্রমোশন। সত্যি? একদম সত্যি। চলুন না তাহলে একটু ফুটেজটা দেখি। এসআই ভদ্রলোক সব ছেড়ে হঠাৎ বাইরে গিয়ে নিবেদিতাকে প্রায় বরণ করে নিয়ে এলো ভেতরে। এ কি ম্যাডাম,
আপনি বাইরে কেন? ভেতরে এসে বসুন। বাবু, তুমি কি খাবে? চকলেট খাবে? নিবেদিতা হাঁ করে ইভার দিকে তাকালো। ইভা মুখ টিপে একটু হেসে নিল, তারপর চোখ টিপে চুপ থাকতে ইশারা করলো। হ্যাঁ বলছি, ওই ফুটেজটা একবার দেখি। নিবেদিতা ম্যাডাম অনেকক্ষণ বাচ্চা নিয়ে থানায় আছেন তো। হ্যাঁ সত্যিই তো, সত্যিই তো। ছি ছি, দেখুন তো কি কাণ্ড। আপনি আবার এখানে এলেন কেন? শেষ পর্যন্ত নিবেদিতাকে এক কাপ চা খেতেই হবে বলে একটা অত্যন্ত কড়া তিতকুটে লিকার চা হাতে ধরিয়ে এসআই পান্ডা ইভাকে নিয়ে ভিতরের ঘরে গেলেন। সেখানে ৩-৪টে কম্পিউটারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুঘুডাঙ্গা থানা লাগোয়া প্রত্যেকটি এলাকার ছবি ফুটে উঠেছে, তবে সেইগুলো দেখার কোনো লোক নেই। সবাই নিজেদের মধ্যে খোশ গল্পে মত্ত। এসআই পান্ডা সামনের একটা ফাঁকা টেবিলে উঠে বলল, এই 2 দিন আগের ওই কচু না ঘেঁচু যেখান থেকে হাফিস হয়েছিল, সেই জায়গাটার ছবিটা দেখাতো। যারা ওখানে কম্পিউটার অপারেট করছিলেন তারা কেউ বোধহয় ব্যাপারটা বুঝলেন না। ইভা একবার ঢোক গিলে বলল, রেনবো ল্যান্ড স্কুলের পাশের নতুন বিল্ডিংটার নিচ থেকে যে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছিল সেটার ব্যাপারে একটু জানতে চাই। ওই গলিটার বাইরে যে ক্যামেরাটা আছে সেটার ফুটেজটা দেখা যাবে একবার? যারা কম্পিউটারে কাজ করছিলেন তারা হাঁ করে একবার এসআই পান্ডাকে আর একবার ইভাকে দেখতে লাগলো। এসআই পান্ডা টেবিলে বসে পা দোলাতে দোলাতে বলল, একটু দেখুন তো ওই গলিটা থেকে তেমন কোনো রহস্যজনক গাড়ি টাড়ি বেরিয়েছিল কিনা। ভদ্রলোকের কথা শুনে মনে হলো উনি এক্সপেক্ট করছেন দুটো ডানা লাগানো কোনো রহস্যজনক গাড়ি বেরিয়ে আসবে গলির থেকে, তারপর সোজা সেটা ডানা মেলে উড়ে যাবে আকাশে। একটু খোঁজাখুঁজির পরই সেদিনের ফুটেজটা পাওয়া গেল। ঠিক যেই সময়ে বুচু কিডন্যাপ হয়েছিল সেই সময়ে একটা মারুতি ভ্যান, একটা হন্ডা সিটি আর 2টো ওয়াগনার বেরিয়েছিল। 4টে গাড়ি সোজা চলে গেল চিড়িয়া মোড়ের দিকে। আর একটা এমনই ভ্যান বেরিয়েছে মনে হচ্ছে যেন পুরনো কাগজ কেনার ভ্যান। সেটা সোজা রাস্তা পার করে পাইক পাড়ার দিকে গেল। এই 4টে গাড়ির খোঁজ পাওয়া যাবে? মারুতি ভ্যান, হোন্ডা সিটি আর ওই 2টো ওয়াগনার। এসআই পান্ডা টেবিলের ওপরে বসে পা দোলাতে দোলাতে বললেন, আসলে এত বড় শহরের কোন দিকে গাড়িগুলো গেল কি করে বলি বলুন তো। কোনো অসুবিধা হবে না স্যার, ট্রাফিক কন্ট্রোলে ফোন করে গাড়িগুলো কোথায় গিয়েছিল সব বলে দেব, আর গাড়ির নাম্বার দেখে কোথায় কি সব কিছু বিকেলের মধ্যেই পেয়ে যাবেন। তাই নাকি? এত সহজ? এসআই পান্ডা মনে হয় এসব প্রথম শুনলেন জীবনে। আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে জানাবেন কিন্তু সব বিকেলের মধ্যে। তাহলে আমার ফোন নাম্বারটা দিয়ে যাব, হ্যাঁ আপনি সব জানতে পারলে একটু জানিয়ে দেবেন আমায়। বাবা, আপনাকে আবার জানাতে হবে? নিবেদিতাকে বলতে হবে না আবার? এসআই পান্ডার হঠাৎ যেন সব মনে পড়ে গেল। একগাল হেসে তিনি বললেন, হ্যাঁ তাই তো বলতে হবে তো। ওই যে বড় বড় কেস, বড় বড় নাম, বড় বড়। হ্যাঁ মানে ঠিকই তো। ভদ্রলোক আবার মনের সুখে পা দোলাতে লাগলেন। সন্ধেবেলা ইভা তখন রান্নাঘরে রুটি বেলতে বেলতে বাচ্চাদের লেসন প্ল্যান করছে। এরপর আবার বাচ্চাদের হোমওয়ার্ক রেডি করতে হবে। 2-3 দিন ধরে কেউ আসছে না। বাড়িতে যাতে কেউ বসে না থাকে তাই সব হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। এমন সময় দিগন্ত ইভার ফোনটা নিয়ে এসে দিল কিচেনে। দেখো তো কে ফোন করছে বারবার। মোবাইলটা সাইলেন্ট করে খাটের উপর ফেলে রেখেছ, কি মুশকিল। ইভা মুখ বাড়িয়ে একবার নাম্বারটা দেখল, অচেনা নাম্বার। রুটি বেলতে বেলতে ফোনে হাত দেওয়া চলে না, তাই দিগন্তকে বলল, একবার কল ব্যাক করে দাও না প্লিজ। অবশ্য তার আর দরকার পড়ল না, তার আগেই ফোনটা বেজে উঠল। ইভা স্পিকারটা অন করে দিল। হ্যালো ম্যাডাম, আমি পান্ডা বলছি। হঠাৎ ঠিক এই পরিবেশে পান্ডা নামটাকে ইভা ঠিক চিনতে পারল না।
কে পান্ডা? আরে আমি, ঘুঘুডাঙ্গা থানা। দিগন্ত চলেই যাচ্ছিল, হঠাৎ থানা কথাটা শুনেই বোধহয় দাঁড়িয়ে পড়ল। খোঁজ নিয়েছি ম্যাডাম, কোনো ঝামেলা নেই, সব একেবারে নিপাট ভালো কেস। হন্ডা সিটিটা একজন অ্যাডভোকেটের, সুস্মিতা সান্যাল, ওই বাড়িতে ফ্ল্যাট দেখতে এসেছিলেন। মারুতি ভ্যানটা পুলকার, বাচ্চা নিয়ে ওই চিড়িয়া মোড়ের দিকে একটা স্কুলে গেছে। আর দুটো ওয়াগনারের, একটা হলো হংসরাজ পাঠকের, শ্যামবাজারের দিকে একটা তুলোর গোডাউন আছে, ওখানেই ছিলেন। আর সেকেন্ডটা, ওটা হচ্ছে ফারুক শেখের, শীতির মোড়ের একটা কাপড়ের দোকান আছে, ওটা ওনারই। সব ম্যাডাম আশেপাশেই, বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়ার পাবলিক নয়। ও বাচ্চা ম্যাডাম উবে গেছে, আপনি আর ও নিয়ে ভাববেন না। চুপ করে এক মনে সব কথাগুলো শুনল ইভা। কোনো উত্তর না পেয়ে ভদ্রলোক আবার বললেন, কি হলো ম্যাডাম, আছেন তো নাকি? হ্যালো। হ্যাঁ আছি। নিবেদিতা ম্যাডামকে আমার কথা একটু বলবেন। আর কি করব ম্যাডাম, চেষ্টা তো করলাম। বলবো। ফোনটা কেটে গেল। ইভা আবার রুটি করায় মন দিল। দিগন্ত বোধহয় ভেবেছিল ইভা নিজের থেকেই কিছু বলবে, সেটা না হওয়ায় বাধ্য হয়ে সে নিজেই বলল, কি হয়েছে একটু জানতে পারি? আমাদের স্কুলের পাশে যে বিল্ডিংটা তৈরি হচ্ছিল, ওখান থেকে একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। 2 দিন ধরে ছেলেটার কোনো খোঁজ নেই। হ্যাঁ সেটা তো বললে, কিন্তু থানা থেকে পুলিশ তোমাকে রিপোর্ট করছে কেন? আর এগুলো কি? একটা হন্ডা সিটি, একটা মারুতি ভ্যান আর 2টো ওয়াগনার, এসব কি? ইভা খানিকক্ষণ দিগন্তর দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে বলল, আজ থানায় গিয়েছিলাম, সিসিটিভি ফুটেজ চেক করে ওই গাড়িগুলো পেয়েছিলাম, তাই ওদের বলেছিলাম কিছু জানতে পারলে আমাকে জানাতে। মানেটা কি? মানেটা আবার কি? আমার স্কুলের পাশ থেকে একটা বাচ্চাকে কিডন্যাপ করলো। আজ প্রায় 3 দিন ধরে স্কুলে বাচ্চা আসছে না, তাই থানায় গিয়েছিলাম খোঁজ নিতে। রুটি বেলতে বেলতে কথাগুলো বলল ইভা। তোমার স্কুল কি এখন তোমাকে থানায় পাঠাচ্ছে নাকি কিডন্যাপের ব্যাপারে খোঁজ নিতে? এমন সময় ইভার শাশুড়ি জলের বোতল নেওয়ার অছিলায় এদিকে এসেছিলেন। বাচ্চা কথাটা কানে আসতেই দিগন্তকে ডিঙিয়ে সেই চিরাচরিত ভয়ঙ্কর কথাটা ছুঁড়ে দিলেন। 3 বছর বিয়ে হয়ে গেল, এখনো নিজের বাচ্চার কোনো খবর এলো না, ওদিকে লোকের বাচ্চার দেখভাল করে জীবন উজাড় করে দিলে। কোনো কোনো সময় ভীষণ অপ্রিয় কথাগুলো তার চেয়েও অপ্রিয় পরিস্থিতির থেকে উদ্ধারের জন্য কাজে এসে যায়। শাশুড়ির কথাগুলো শুনে ইভা ঘসঘস করে রুটি বেলতে শুরু করলো। ওদিকে দিগন্ত ঠিক সুবিধার নয় বুঝতে পেরে বাচ্চা, গাড়ি, স্কুল, পুলিশ এই সব ব্যাপারে আর বিশদে না জেনেই চলে গেল নিজের বেডরুমে। আরও 2 দিন কেটে গেল একইভাবে। বুচুর মা আবার কাজ করতে শুরু করেছে। কি করবে? কতদিন আর কাজকর্ম বন্ধ করে থানার সামনে শুকনো মুখে বসে থাকবে সে? স্কুলে বাচ্চাও আসতে শুরু করেছে আবার আগের মতোই। প্রিন্সিপাল স্যারের টেনশন ধীরে ধীরে কমছে। সেদিন স্কুলের শেষে প্রিন্সিপাল স্যার একবার ডাকলেন ইভাকে। সব কাজ শেষ হলে একবার ওই নিচের স্টোর রুমটা একবার দেখবেন তো ম্যাডাম। কেন, ওখানে আবার কি হলো? আরে 3 বছর ধরে বাচ্চাদের সব হ্যান্ডওয়ার্ক আরও কি সব হাবিজাবি জমা হয়েছে, কোনগুলো রাখবেন দেখে নিয়ে একদিন ওই কাগজওয়ালা ডেকে সব বেচে দেব। ইভার মনে হলো ওর মাথায় কে যেন হাতুড়ির বাড়ি মারল। কি বললেন? কাগজওয়ালা? ইস, এটা কেন মাথায় এলো না? ওই লোকটাকে ছেড়ে দিলাম কেন আমি? বুচুকে যেদিন থেকে পাওয়া যাচ্ছে না, তারপর থেকে তো ওই কাগজওয়ালাটাকেও আমি দেখিনি আর। ও গড, না 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 না, আমি তো একবারও ওর ডাক শুনিনি। ওই কাগজওয়ালার বস্তায় করে যদি একটা ছোট্ট বাচ্চাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়, তাহলে তো সত্যিই কেউ টের পাবে না। ইস, আমার মাথায় এটা কেন এলো না আগে? উফ, কি সব বলছেন? কোন কাগজওয়ালা বস্তায় করে বাচ্চা নিয়ে গেল? ওর ছাতার মাথা কিছুই তো বুঝতে পারছি না। প্রিন্সিপাল স্যার খানিকটা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইলেন ইভার দিকে। স্যার, আই এম রিয়েলি সরি, আজকে না আর হবে না। আমি কাল আপনার স্টোর রুম দেখব, আজ একটু বেরোতে হবে আমাকে। আরে সে তো বুঝলাম, কিন্তু
প্রিন্সিপাল স্যার আরও কত কি বলে গেলেন। ইভা সেই সব কানে না নিয়ে সোজা বেরিয়ে গেল। এসআই পান্ডা আবার কি সব রিপোর্ট লিখছিলেন। ইভা হুড়মুড় করে ঢুকে এসে টেবিলের মধ্যে দুহাত দিয়ে থপ করে একটা চাপড় মেরে বলল, স্যার খুব বড় ভুল হয়ে গেছে স্যার। কাগজওয়ালার কোনো খোঁজ নেওয়া হয়নি। কোথায় গেল বলুন তো ওই লোকটা? ওর ওই বস্তায় করে তো ইজিলি বুচুকে নিয়ে যাওয়া যায়, তাই না? হ্যাঁ যায়, কিন্তু কে বুচু? এসআই পান্ডা বোধহয় আবার ভুলে গিয়েছেন যে বুচু কে। ইভা থতমত খেয়ে বলল, আরে ওই যে রেনবো ল্যান্ডের পাশের বিল্ডিংয়ে যে বাচ্চাটাকে কিডন্যাপ করা হলো। এতক্ষণে পান্ডা সাহেব বোধহয় মনে করতে পারলেন পুরোটা। ও আচ্ছা, আপনি এখন ওই বাচ্চাটাকে নিয়ে পড়ে আছেন। কি মুশকিল, আপনার স্কুলে নতুন মালটাল, মানে ওই আর কি, বাচ্চা কাচ্চা কেউ ভর্তি হচ্ছে না নাকি? ইভা অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, আরে স্যার ভুলে গেলেন নাকি? নিবেদিতা ম্যাডাম, কমিশনার সাহেব, লাল বাজার, বড় বড় কেস, বড় বড় নাম, বড় বড়। না ভুলিনি কিছুই। ভদ্রলোক এবার একটা লম্বা শ্বাস নিয়ে টান টান হয়ে বসলেন। তা কি করতে হবে আমাকে? আরেকবার ওই ফুটেজটা দেখাবেন প্লিজ। আর যদি কোনোভাবে ওই কাগজওয়ালাটাকে লোকেট করা যায়। পান্ডা সাহেব হাঁ করে ইভার দিকে তাকিয়ে বলল, এখন কম্পিউটারের লোক নেই, আমি খবর নিয়ে আপনাকে জানাচ্ছি সন্ধেবেলা। আর ফোনটা রাখবেন কাছে একটু, হ্যাঁ? ওই অতবার ফোন করতে পারবো না। ইভা ঘাড় নেড়ে চলে এলো। সন্ধে হয়ে গিয়েছে। ইভা এখনো নিজের ঘরে গোঁজ হয়ে বসে রয়েছে, সামনে ফোনটা রাখা। ওদিকে বাচ্চাদের হোমওয়ার্কের খাতা ডাই হয়ে পড়ে আছে। দিগন্তর বোধহয় আজ নিজেরই অফিসে কিছু কাজ বাকি আছে। ল্যাপটপ থেকে মুখই তুলতে পারছে না বেচারা। না হলে ইভার ওরকম ভঙ্গিতে বসে থাকা দেখে নির্ঘাত হাজারটা প্রশ্ন করে ফেলত। ঠিক 7টা নাগাদ ফোন এলো পান্ডা সাহেবের। হ্যাঁ পেয়েছি, ওই দিন শ্যামবাজারে গেছিল লোকটা। দুটো বস্তা ওখানের একটা দোকানে নামিয়ে দিয়ে খালি ভ্যান নিয়ে চলে যায় বেলগাছিয়ায়। লোকটাকে আবার খুঁজতে বলবেন না যেন। তেমন কোনো প্রমাণ না পেলে ওই বেলগাছিয়ার বস্তি ঝেঁটিয়ে আমি লোকের খবর আনতে পারবো না ম্যাডাম। ওই দোকানটার লোকেশন পাঠাতে পারবেন? খুব চাপা গলায় বলল ইভা। সামনেই বসে আছে দিগন্ত। শুনতে পেলে আবার ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে। আর তারপরে ফোন শেষ হলেই শুরু হয়ে যাবে প্রশ্নবাণ। তা পাঠাচ্ছি, কিন্তু আপনার মতলবটা কি বলুন তো? না আসলে ওই নিবেদিতা ম্যাডামকে জানাতে হবে তো। ওই কমিশনার সাহেব জানতে চাইছিলেন তো কতদূর কি প্রোগ্রেস হলো, তাই। ও তাই? পান্ডা সাহেবের গাল ভর্তি হাসি যেন ফোনের ভেতর থেকে দেখা যাচ্ছিল। ফোনটা রেখে দিয়েই ইভা আবার ফোন করল নিবেদিতাকে। হ্যালো ম্যাম, বলছিলাম আজ একবার রাত 8টা নাগাদ বের হতে পারবেন? একটু ওই শ্যামবাজার যাব। শ্যামবাজার কেন? বুঝেছি, অসুবিধা নেই। আমার হাজবেন্ড এখন বাইরে ট্যুরে আছে, বাড়িতে ন্যানি আছে। রিতম ওর কাছে ভালোই থাকে। আমার স্কুটিটা নিয়ে ঠিক 8টা নাগাদ চলে আসবো স্কুলের কাছে। তাহলে তো খুব ভালোই হয়। ফোনটা রেখেই ইভা লাফ দিয়ে চলে গেল কিচেনে। রাতের ডিনারের সব ব্যবস্থা করে একটা টিফিন কারিতে 1 বাটি মেথি পনির বানিয়ে হাজির হলো শাশুড়ি মায়ের সামনে। তিনি সিরিয়াল থেকে কোনো মতে ঘাড় তুলে তাকালেন ইভার দিকে। বাবা মেথি পনির খেতে খুব ভালোবাসে, তাই একটু দিয়ে আসি। বেশিক্ষণ লাগবে না, এই তো 1 ছুটে দিয়ে আসবো। এখন টিভিতে খুবই ইম্পর্টেন্ট সিন চলছে। সেখান থেকে মুখ তুলে কোনো মতে ঘাড় নাড়লেন ইভার শাশুড়ি মা। আর দেরি না করেই ইভা মেথি পনিরের বাটি হাতে স্কুলের সামনে চলে এলো। নিবেদিতা ততক্ষণে এসে গিয়েছে। পান্ডার পাঠানো লোকেশনটা দেখে মিনিট 15-র মধ্যেই চলে এলো তারা একটা ভাঙাচোরা দোকানে। প্রায় 8:30 বাজে এখন। শ্যামবাজারের রাস্তার ওপরের রংচঙে দোকানগুলো এখন খোলা থাকলেও
এই মস্ত পুরনো কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছে। গলির মধ্যে এই জায়গাটা একেবারে শুনশান। আশপাশের বাড়িগুলো কেমন যেন ঝিমিয়ে আছে। ইভা স্কুটি থেকে নেমে দোকানটার সামনে এসে দাঁড়ালো। শাটারের নিচে তালা মারা আছে দুটো। সেরকম শক্তপোক্ত নয়, তবে টানাটানি করে খোলা গেল না। সামনে একটা থান ইট পড়ে আছে। ইভা এদিক ওদিক তাকিয়ে একটা তালার উপরে মারল ইটটা। কিছুই হলো না। সেরকম জোরেও মারেনি অবশ্য। নিবেদিতা তাড়াতাড়ি এগিয়ে এলো। কি করছেন কি? তালা ভেঙে ঢুকবো, আবার কি, শুধু দেখে যান আপনি। এরপরে বেশ জোরে ইটটা মারল ইভা। প্রথমে একটা তালা, তারপর দ্বিতীয়টা। দুটোই মুখ হাঁ করে পড়ে রইল রাস্তার ওপরে। শাটারটা তুলতে পারবেন? আসলে আমিই পারতাম, কিন্তু আগে তো কখনো করিনি। আর আমার তো বড় বাজারে দোকান আছে, আমি রোজ দুবেলা শাটার নামানো ওঠানো করি। ইভা হেসে ফেলল নিবেদিতার কথা শুনে। দুজনে ঠেলে তুলল শাটারটা। ভেতরটা পুরো অন্ধকার। এদিক ওদিক হাতড়ে একটা সুইচ পাওয়া গেল। সেটা জ্বালাতে ভেতরে একটা ময়লাটে হলদে আলো জ্বলে উঠল। আলোটা যেন ঘরটাকে আরো অন্ধকার করে দিল। ভেতরে প্রায় ছাদ অবধি জিনিসপত্র ঠাসা, বেশিরভাগই পুরনো কাগজ আর খাতা বই। ইভা চারদিকটা একবার চোখ বুলিয়ে নিয়ে একদিককার কাগজপত্র টেনে নামানোর চেষ্টা করল। এমনিতে হলো না দেখে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল সব। আরে কি করছেন কি? একটা জিনিস খুঁজছি। কি? কি সেটা না খুঁজে পেলে বলবো কি করে? এক কাজ করি, শাটারটা না বন্ধই করে দিই, না হলে বাইরে থেকে কেউ দেখলে মুশকিল হবে। নিবেদিতা হাঁ করে দেখতে লাগলো ইভার কাণ্ড কারখানা। শাটারটা বন্ধ করে দিতেই ঘরটা প্রচণ্ড গুমোট হয়ে গেল। শ্বাস নিতেই কষ্ট হচ্ছে, কিন্তু ইভার যেন কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না। খানিকক্ষণ পরেই লম্বা হয়ে দাঁড়ানো পুরনো কাগজের পিলারটা মাটিতে লণ্ডভণ্ড হয়ে পড়ে রইল। আর সেই জায়গায় দেখা গেল একটা লোহার দরজা। এটা কি? এই তো, এটাই খুঁজছিলাম। ইভা কথাটা বলেই দরজাটা খোলার চেষ্টা করল। একটু হালকা টানতেই খুলে এলো দরজাটা। পিছনে আর একটা অন্ধকার ঘর, তবে আকারে অনেকটা বড়। হোঁচট খেতে খেতে দুজনে ভেতরে ঢুকে দেখল বড় বড় বেশ কয়েকটা বস্তা রাখা রয়েছে। বস্তা ভেদ করে তুলো উঁকি মারছে। পিছনের ওই একফালি ঘরের আলোটাই যেটুকু আসছে তাতেই আবছা দেখা যাচ্ছে সব। এই ঘরে আলো জ্বালানো হয়নি এখনো। ইভারা ওই ঘরে ঢুকতেই যেন হালকা একটা আওয়াজ পাওয়া গেল দরজা খোলার। ওদিকে পিছনের কাগজের দোকানের সুড়ঙ্গটা হাঁ হয়ে খুলে আছে। ইভা বলল, সর্বনাশ। নিমেষের মধ্যে কয়েকটা বস্তা দিয়ে সেই দরজাটা বন্ধ করে ইভা আর নিবেদিতাও লুকিয়ে পড়ল কয়েকটা তুলোর বস্তার পিছনে। একটু বাদেই সামনের মস্ত লোহার দরজাটা খুলে গেল। রাস্তার উপর একটা ট্রাক দাঁড়িয়ে আছে। তুলোর বস্তাগুলো এক এক করে তোলা হচ্ছে ট্রাকে। প্রথমে দুটো, আর তারপর আরও দুটো। শেষ দুটো বস্তা ট্রাকে তোলার সময় হালকা চি চি আওয়াজ কানে এলো নিবেদিতার। ইঁদুর নাকি? নিবেদিতা ইভার দিকে তাকালো সেটাই জিজ্ঞাসা করার জন্য, কিন্তু ইভার চোখ দুটো ততক্ষণে আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। নিবেদিতা ইভার দৃষ্টি বরাবর সোজা তাকাতেই দেখতে পেল তুলোর বস্তার ভেতর থেকে দুটো ছোট্ট ছোট্ট হাত দেখা যাচ্ছে। কয়েকটা মিনিট ইভা বোধহয় সময় নিল। তারপর সামনের বস্তাটা ঠেলে সোজা উঠে দাঁড়ালো। এই কি আছে রে বস্তায়? খোল বলছি, এক্ষুনি নামা, নাহলে একেবারে মেরে মাথা ফুটো করে দেবো। ইভার হাতে মেথি পনিরের টিফিন বক্স। এটা দিয়ে মেরে কারোর মাথা ফুটো হয় কিনা জানা নেই। নিবেদিতা লাফিয়ে বেরিয়ে এসে বলল, আমি এক্ষুনি পান্ডা সাহেবকে ফোন করছি। কিন্তু সামনের গুন্ডাগুলোর একজনের ছোঁড়া বাঁশের ধাক্কা খেয়ে
নিবেদিতার ফোনটা কোথায় যেন ছিটকে গেল, কিন্তু সেই পড়ে থাকা বাঁশের টুকরোটা নিমেষের মধ্যে হাতে তুলল ইভা। নামা বলছি, বস্তাটা নিলে না একদম। এগুলো কার? আরে গুন্ডাদের মধ্যে একজন বলল। লাল গেঞ্জি পরা একজন দশাশই চেহারার গুন্ডা একটু একটু করে এগিয়ে আসছে ইভার দিকে। মারবে মারবে মামুনি, আমাকে মারবে, মারো তো দেখি কেমন মারতে পারো। লোকটার গা দিয়ে দেশি মদের গন্ধ বের হচ্ছে, চোখ দুটো একদম জবা ফুলের মতো লাল। ইভা তার সর্বশক্তি দিয়ে বাঁশটা ছুঁড়ে মারল সেই লোকটার দিকে, কিন্তু বাঁশটা লোকটার গায়ে লেগে ছিটকে চলে গেল। পিছন থেকে গুন্ডাগুলোর ব্যঙ্গের হাসি শোনা গেল। সেই লাল গেঞ্জি পরা গুন্ডাটা এগিয়ে এসে বাঁশটা কুড়িয়ে নিয়ে আবার ইভার হাতে দিয়ে বলল, লাগলো না তো, আরেকবার মারো তো দেখি, এবার ঠিকঠাক মারতে পারো কিনা। ইভা বাঁশটা ছিনিয়ে নিয়ে সর্বশক্তি দিয়ে সেই লোকটাকে ঠেলে ট্রাকের গায়ে চেপে ধরল। অসম্ভব গায়ের জোর লোকটার, এভাবে বেশিক্ষণ আটকানো সম্ভব নয়। ইভা তাও চেঁচিয়ে উঠল, ম্যাম আপনি পালান, সামনে পেট্রোলিং ভ্যান পাবেন, ডেকে আনুন ওদের। নিবেদিতা সামান্য একটু সরু জায়গা দিয়ে কোনো মতে গলে গিয়ে ছুটতে লাগলো। লাল গেঞ্জি পরা লোকটা এবার ধাক্কা দিয়ে ইভাকে ফেলে দিল। তারপর তার চুলের মুঠি ধরে তুলে অন্য দুজন গুন্ডাকে বলল, এই দেখ তো ওটাকে, আমি এটাকে দেখছি। দুজন সঙ্গে সঙ্গে ছুটল নিবেদিতার দিকে, কিন্তু নিবেদিতা তখন বড় রাস্তায় উঠে গিয়েছে। এদিকটায় এখনও বড় বড় দোকানগুলো খোলা আছে। গুন্ডাগুলো সেরকম কিছু করতে পারল না। সামনে দাঁড়িয়ে আছে পুলিশের পেট্রোলিং ভ্যান। নিবেদিতা সোজা সেই দিকে দৌড়ে গেল, আর তা দেখে গুন্ডা দুটো কোনো রিস্ক না নিয়ে ফিরে এলো। গুরু, এখানে পুলিশ আছে। লোকটা ইভাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ট্রাকে উঠে পড়ল। শেষ বস্তাটাও ট্রাকে উঠিয়ে দিয়ে ট্রাক ছেড়ে দেওয়া হলো। ইভার মাথাটা বোধহয় ফেটে গিয়েছে, চোখের সামনেটা কেমন যেন ঝাপসা লাগছে। নিবেদিতা দুজন কনস্টেবলকে নিয়ে ফিরে এলো একটু বাদে, কিন্তু ততক্ষণে ওখান থেকে ট্রাকটা চলে গিয়েছে। না, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনি এত রাতে ওখানে কি করছিলেন? ইভার ফার্স্ট এড করা হয়েছে। ফুটপাথের ওপর পড়ে গিয়ে মাথাটা সামান্য ফেটে গিয়েছে, তবে স্টিচ লাগেনি, ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। শ্যামপুকুর থানায় বসে আছে ইভা আর নিবেদিতা। ওসি হাজরা বললেন, কি ব্যাপার বলুন তো দেখি ম্যাডাম। আপনার ফোনে আপনার হাজবেন্ডের নাম্বার খুঁজতে গিয়ে দেখলাম এসআই পান্ডা আপনাকে লোকেশন পাঠাচ্ছে। কি কেস? আপনি তো পেশায় শিক্ষিকা শুনলাম, তা এই কেসটা কি? শখের ডিটেকটিভগিরি নাকি? ইভা একবার নিবেদিতার দিকে তাকালো। সামান্য কিছু সময়ের জন্য সে অজ্ঞান হয়েছিল। এর মধ্যে নিবেদিতা ঠিক কতটুকু কি বলেছে কে জানে। আস্তে আস্তে ইভা বলল, একটু এসআই পান্ডাকে ডেকে দেবেন, উনি সবটাই জানেন। হ্যাঁ, ওকে খবর দেওয়া হয়েছে, উনি এই এলেন বলে। এর মধ্যেই পান্ডা সাহেবের গলা শোনা গেল। ইভাকে ছেড়ে দিয়ে সোজা দৃষ্টি গেল নিবেদিতার দিকে। আরে ম্যাডাম, আপনি এখানে? একবার আমাকে বলতে পারতেন। আপনি কেন এরকম রিস্ক নিচ্ছেন বলুন তো? ওসি হাজরা অবাক হয়ে তাকালেন পান্ডার দিকে। পান্ডা সাহেব একেবারে গদগদ হয়ে বলল, আসলে ইনি মানে এনার হাজব্যান্ড কমিশনার সাহেবের খুব ভালো বন্ধু। তা উনি নিজে ওই ঘুঘুডাঙ্গা থানার ওই বাচ্চাটা যে বুচু, ওর কিডন্যাপের ব্যাপারে সব খোঁজ নিচ্ছেন আর কি। উনি আবার আমার কাজের ব্যাপারে খুব খুশি হয়েছেন, সব খোঁজ নেন ম্যাডামের থেকে। নিবেদিতা আর ওসি হাজরা দুজনেই তাকালো ইভার দিকে। ইভা শুধু ঢোক গিলল। ওসি হাজরা বললেন, তাই নাকি? কমিশনার সাহেব আপনার হাজবেন্ডের ভীষণ ভালো বন্ধু? তাই তো, ঠিকই ঠিকই। তা ওনার নামটা কি? আচ্ছা ঠিক আছে, বরের বন্ধুর নামটা অনেক সময় অনেকেরই মনে থাকে না।
তা যা বলছিলাম, কেমন দেখতে উনি একটু বলতে পারবেন তো নাকি? ইভা আর নিবেদিতা দুজনেই চুপ করে রইল। এদিকে বেচারা পান্ডার মুখটা ক্রমশ গম্ভীর হয়ে যাচ্ছে। ইভা আস্তে আস্তে বলল, হ্যাঁ মানছি, বাচ্চাটাকে খোঁজার জন্য কয়েকটা মিথ্যে কথা বলেছি, কিন্তু যেটা ভেবেছি একদম মিলে গেছে। ওই কাগজওয়ালা বস্তায় করে ছেলেটাকে নিয়ে এসে প্রথমে রাখে পুরনো কাগজ বেচার ওই দোকানটায়। ওই দোকান থেকে ওর ঠিক পিছনে থাকা তুলোর গোডাউনে যাওয়ার একটাই রাস্তা আছে। ওখানে তুলোর বস্তার মধ্যে বাচ্চাগুলোকে রাখা হয়। আমরা নিজেরাই দেখেছি, তুলোর বস্তা থেকে দুটো ছোট্ট হাত বেরিয়ে আসছে। স্যার, একবার ট্রাফিক কন্ট্রোলের সিসিটিভিটা দেখতে বলুন না। একবার ওই ট্রাকটা ধরতে পারলে সবটা পরিষ্কার হয়ে যাবে। চুপ! ইয়ার কি মারার আর জায়গা পাননি? আবার আবার সিসিটিভি? চুপ! কিচ্ছু দেখা হবে না। জানতো বাড়ি যান। জানি পান্ডা সাহেব, আমি আপনাকে মিথ্যে বলেছি। আমি জানি আপনার রাগ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু একবার বোঝার চেষ্টা করুন আপনি। একদম চুপ! কিচ্ছু হবে না ওসব। যান, বাড়ি যান। নিবেদিতা ইভার কাঁধে আলতো করে চাপ দিল। দুজনেই থানার থেকে বেরিয়ে এসে লাল রোয়াকটায় বসল। কি করবেন এখন? বাবার কাছে যাবেন বলেই তো বেরিয়েছিলেন। আর বাবা, ওদিকে তো কি হচ্ছে কে জানে। ইভা ফোনটা দেখল একবার। 13টা মিসড কল, সবকটাই দিগন্ত করেছে। ইভা কল ব্যাক করল। আচ্ছা শোনো না, আমার না দেরি হয়ে গেছে, আমি বাবার কাছ থেকেই যাচ্ছি। কাল স্কুল করে বাড়ি ফিরবো একেবারে। তুমি মাকে একটু বলে দিও না। ওদিক থেকে একটা থমথমে গলা শোনা গেল। বাবা এখানে আমাদের বাড়িতেই বসে আছেন। তোমাকে ফোনে না পেয়ে থানায় গিয়েছিলাম। সেখানে শুনলাম তুমি নাকি শ্যামবাজারে কোনো এক গোডাউনে রেড করতে গেছো। এই তুমি ঠিক কি চাইছো একটু বলবে? ইভা ফোনটা কেটে দিল। সব দিক দিয়ে ফেঁসে গিয়েছে সে। নিবেদিতা কাঁধে হাত রাখল ইভার। যা অবস্থা, সারেন্ডার করে দেওয়াই ভালো। চলুন বাড়ি ফিরে যাই। পান্ডা সাহেব বেরিয়ে আসছিলেন থানার থেকে, একদম থমথমে মুখ। ইভা এগিয়ে গেল সেই দিকে। একদম কিচ্ছু বলবেন না, কিচ্ছু করতে পারবো না আমি। মেথি পনিরের টিফিন বক্সটা এখনো হাতে ছিল ইভার। সেটা পান্ডা সাহেবকে দিয়ে ইভা বলল, মেথি পনির করেছিলাম একটু, বোধহয় ঘেটে গেছে, তবে খাওয়া যাবে। আজ ডিনারে এটা খেয়ে নেবেন প্লিজ। আমার কিন্তু ভালো লাগবে সত্যি। কি সব কাণ্ড! বাড়িতে কি বলেছো তুমি? আমি তোমাকে থানায় পাঠিয়েছি বাচ্চা চুরি খবর আনতে, আর এইসব কি? তুমি নাকি রাত বিরেতে রেড করতে যাচ্ছ? রাতে বাড়ি ফেরার পর দিগন্ত এক নাগাড়ে অনেক কিছু শুনিয়েও ক্ষান্ত হয়নি। আবার স্কুলের প্রিন্সিপালকে ফোন করেও বেশ কিছু কথা শুনিয়ে দিয়েছে। ভদ্রলোকের অবস্থা খানিকটা পান্ডার মতোই হয়েছে। কিছুই না জেনে কিছুটা নতুন গল্প শুনে ভদ্রলোক একদম বমকে গিয়েছেন। পরের দিন ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইভাকে দেখেই হৈ হৈ করে এক গাদা কিছু কথা ভদ্রলোক বলে দিলেন। ইভা যেন অসম্ভব চুপচাপ হয়ে গিয়েছে, কিছুই বলছে না সেরকম। ক্লাস শেষ হওয়ার পর সোজা স্কুল থেকে বেরিয়ে অটো ধরতে যাবে, এমন সময় ঠিক সামনে একটা ওয়াগনার এসে দাঁড়ালো। কালো সানগ্লাসে ঢাকা চোখ, চুলগুলো কোঁচকানো, বয়স প্রায় 50-এর কাছে। একটা খুব দামি সেন্টের গন্ধ ভেসে আসছে। লোকটাকে ইভা চিনতে না পারলেও গাড়িটা ইভা ঠিকই চিনেছে। হংসরাজ পাঠকের গাড়ি। শ্যামবাজারে তুলোর গোডাউন আছে। দেখুন ম্যাডাম, এখানে রাস্তার মধ্যে আপনার হাত ধরে টেনে গাড়িতে তুলবো ব্যাপারটা ঠিক ভালো দেখায় না। তা আপনি প্লিজ নিজেই চলে আসুন, আর দয়া করে আপনার মোবাইলটা একটু দিয়ে দিন। আমার লোক ওটা সামনের ডাস্টবিনে ফেলে দেবে। এখানকার ঘুঘুডাঙ্গা থানাকে আবার আপনি অনেক কিছু শিখিয়ে এসেছেন, বলা তো যায় না। আপনার মোবাইল লোকেশন দেখে পৌঁছে গেল আমার ডেরায়। ইভা এদিক ওদিক তাকালো। একটু দূরেই অটো স্ট্যান্ড। এখনও কিছু গার্জেন উঠছে অটোয় বাচ্চা নিয়ে। একটু চিৎকার করলেই বোধহয় সাহায্য পাওয়া যাবে।
ওদিকে তাকিয়ে লাভ নেই ম্যাডাম, অটো স্ট্যান্ডে আমার লোক আছে, কাজের কাজ তো কিছু হবে না, উল্টে কয়েকটা আরো মিষ্টি মিষ্টি বাচ্চা হয়তো তুলে আনবো। তাই প্লিজ ঝামেলা করবেন না, ভদ্রভাবে বলছি শুনে নিন, নয়তো অযথা আবার ঝামেলা বেড়ে যাবে। গাড়ির সামনের দরজা খুলে কালকের সেই লাল জামা পরা গুন্ডাটা বেরিয়ে এলো। আজকে অবশ্য একটা বাদামি জামা পরে আছে লোকটা। বেরিয়ে সেই লোকটা হাত পাতল, চোখের মধ্যে কেমন যেন একটা হিস হিসে ভাব। ইভা মোবাইলটা বের করে সেই লোকটাকে দিয়ে দিল। লোকটা ছুঁড়ে সেটা ফেলে দিল ডাস্টবিনে। হংসরাজ দরজাটা খুলে দিল। চলে আসুন ম্যাডাম। এদের সঙ্গে ঝামেলা করে লাভ নেই, রাস্তায় অনেক নিরীহ লোক আছে, তার জন্য তাদের জীবন সংশয় হতে পারে। ইভা নিঃশব্দে উঠে পড়ল গাড়িতে। উঠে বসার পরেই মনে হলো কোমরের কাছে কি যেন একটা ফুটল। ঘাবড়াবেন না ম্যাডাম, খুব মাইল্ড একটা ইনজেকশন। এখন অনেকটা রাস্তা যেতে হবে, যেখানে সিসিটিভি নেই সেরকম একটা জায়গায় গিয়ে আবার গাড়িটা চেঞ্জ করব, অনেক কাজ আছে তো। ততক্ষণ আপনি বরং একটু ঘুমিয়ে নিন, কাল রাতে তো অনেক মারপিট করেছেন, খাটনি গেছে। আরও কী সব হাবিজাবি বলে গেল লোকটা, তবে সেই সব আর কানে ঢুকলো না ইভার। চোখ দুটো আরামে বুঝে এলো তার। এক টানা একই সুরে কে যেন কেঁদে চলেছে। ইভা একবার চাইল ধমক দিতে, স্কুলে এসে এত কাঁদার কি আছে কে জানে, কিন্তু তারপরে যেন মনে পড়ে গেল স্কুল শেষ হওয়ার পরে তাকে একটা গাড়িতে তুলে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল হংসরাজ পাঠক। ধর্মর করে উঠে বসতে গেল ইভা, কিন্তু পারল না। একটা চেয়ারে বসে আছে সে, হাত দুটো পিছন দিকে বাঁধা, আর সামনে দুটো ছোট ছোট ঘর লোহার গড়ার দেওয়া। ঘরগুলোর দৈর্ঘ্য প্রস্থ সেলুলার জেলের মতো, আর তার মধ্যে এক একটায় প্রায় 30টা করে বাচ্চা। কেউ কেউ সুস্থ অবস্থায় বসতে পর্যন্ত পারছে না, এক একজন আর একজনের ঘাড়ের মধ্যে পড়ে আছে কোনো মতে। শুদ্ধ ভাষায় বলতে গেলে বাচ্চাগুলোকে ডাম্প করে রাখা আছে এখানে। সবাই যেন আধো ঘুমে কোনো মতে পড়ে রয়েছে। বোঝাই যাচ্ছে হেভি ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, নড়াচড়ার কোনো ক্ষমতা নেই কারুর। কি দেখছেন ম্যাডাম? কথাটা কানে আসতে এবার চোখে গেল উল্টো দিকে বসা হংসরাজ পাঠকের দিকে। লোকটাকে এখন যেন আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। হাই ডিম্যান্ড, 100টার অর্ডার ছিল, মোটে 70টা জোগাড় করতে পেরেছি। আপনি ওই বুচুকে নিয়ে এমন শুরু করলেন, ঠান্ডা মাথায় কাজটাই করতে পারলাম না। কি হবে বলুন তো? এইসব বাচ্চাগুলোর এখানে কোনো দাম আছে? রাস্তাঘাটে এমনি পড়ে গড়াচ্ছে, কালই দেখবেন ওর মায়ের পিঠে একটা, পেটের ভেতরে আর একটা, আজ একটা যাবে কাল আরো দুটো আসবে। আমাদের ব্যবসাটা তো দেখতে হবে ম্যাডাম। এই যে আপনার জন্য আমার লসটা হলো, এটার ভরপাই কিন্তু আপনাকেই দিতে হবে ম্যাডাম। আমার আর একটা সেগমেন্ট আছে লেডিস সংক্রান্ত ব্যাপারে, আপনাকে আমি ওখানে পাঠিয়ে দেব। প্রথমে 2-4টে ব্লু ফিল্মের কন্ট্রাক্ট, তারপর এসকর্টের কাজ, এই 5 মাস মতো, ব্যাস, তাহলেই আমার লোকসান মেকআপ হয়ে যাবে। আপনি কি মানুষ? একেবারেই না, মানুষের মতো দেখতে জন্তু, কি তাই তো? ইভার আর কথা বলতে ইচ্ছে করল না, চোখে গেল সামনের দিকে। কতটা নৃশংস হলে বাচ্চাগুলোকে এইভাবে রাখতে পারে? ঠিক আছে ম্যাডাম, একটু রেস্ট নিয়ে নিন, এক্ষুনি এখান থেকে আপনাদের আর বাচ্চাদের সরানোর ব্যবস্থা করছি। চলে গেল লোকটা। চারপাশটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। একটা ভাঙা টিনের চালার ঘরে রাখা হয়েছে তাকে। চেয়ারে উঠে ছাদে হাত পাওয়া যাবে না, আরও কিছু একটা লাগবে। হংসরাজ যে চেয়ারটায় বসেছিল সেটা এর উপরে চাপালে হয়তো সম্ভব হবে, কিন্তু তার আগে হাতের এই দড়িটা খোলা দরকার। ইভা 2-1 বার হাতটা
নাড়ানোর চেষ্টা করে দেখল, কিন্তু কিছুই হলো না। এখন বোধহয় একটাই রাস্তা। একটু জল দেবেন, চিৎকার করে উঠল ইভা। একবারের চেষ্টায় হলো না। 2-3 বার চেঁচানোর পরে সেই বাদামি জামা পরা লোকটা এলো জলের বোতল হাতে। সকালে ছিল না, কিন্তু এখন আবার লোকটার গা দিয়ে সেই দেশি মদের গন্ধ বের হচ্ছে। লোকটা ইভার হাত না খুলেই বোতলটা ধরল তার মুখের সামনে। কি বিশ্রী গন্ধ! জল নয়, এটা মদ। ইভা থু করে ফেলে দিল। লোকটা পুরো বোতলটা ঢেলে দিল ইভার গায়ে। তারপরেই বিশ্রীভাবে খ্যাঁ খ্যাঁ করে হাসতে লাগলো। ইভা এবার 2 পা দিয়ে লোকটার পা চেপে ধরল। শক্ত হিল দিয়ে লোকটার খালি পা দুটো প্রায় গেঁথে দিল। প্রচণ্ড ব্যথায় লোকটা কোকিয়ে উঠল। আজকে বোধহয় সে একটু বেশি খেয়ে ফেলেছিল, তাই আগের দিনের মতো অতটা শক্তি সে দেখাতে পারছে না। জোর করে ইভার কাঁধ ধরে তাকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পায়ের ব্যথার জন্য পুরো জোরটা দিতে পারছে না। ইভা এবারে সপাটে একটা লাথি মারল তার পেটের দিকে। লোকটা ছিটকে পড়ে গেল। পিছনের চেয়ারটা মাথায় লেগে বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছে। মারপিটের চোটে লোকটার পকেট থেকে একটা লাইটার ছিটকে বেরিয়ে এলো। ইভা কোনো মতে পা দিয়ে সেই লাইটারটা টেনে এনে দড়িটা জ্বালাবার চেষ্টা করল। লোকটা তার উপরে মদ ঢেলেছিল। লাইটার জ্বালাতেই দপ করে জ্বলে উঠল দড়িটা, কিন্তু সেই আগুনটা এক নিমেষে তার দিকেও তেড়ে এলো। ইভা একটা চিৎকার দিয়ে ছিটকে দড়িটা খুলে ফেলে দিয়ে সরে এলো। সেই দড়িটা নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। ইভা একবার তাকিয়ে দেখল বাচ্চাগুলোর দিকে। না, ওদের এখন বের করা সম্ভব নয়। আগে নিজেকে এখান থেকে বের হতে হবে। ইভা 2টো চেয়ার একটার ওপর আরেকটা রেখে উঠে দাঁড়ালো। ওপরের টিনটা 2-3 বার ঠেলা দিতেই বেশ কিছুটা ফাঁক হয়ে গেল। সেখান দিয়ে শরীরটা কোনো মতে গলিয়ে বেরিয়ে এলো ইভা। একটা ফাঁকা মাঠের মধ্যে পুরনো গ্যারেজ। জায়গাটা একটুও চিনতে পারছে না সে। দূর থেকে মনে হচ্ছে একটা বড় ট্রাক এগিয়ে আসছে। এতে করেই বোধহয় সকলকে পাচার করা হবে। দূরে একটা বড় ভ্যান দাঁড়িয়েছিল। সেখান থেকে বেরিয়ে এলো হংসরাজ। এক্ষুনি ঘরে ঢুকে দেখবে সে নেই, তার আগেই কিছু একটা করতে হবে তাকে। ইভা আর কিছু ভেবে পেল না। যে 3-4 জন দাঁড়িয়ে আছে তারা সবাই হাসাহাসি করছে। হংসরাজ দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে। ইভা ঢালু টিনের চালের উপর দিয়ে সোজা নেমে এসে পড়ল হংসরাজের ঘাড়ে। নিজের ওড়নাটা নিয়ে সজোরে তার গলা পেঁচিয়ে ধরল। সবাই পিছিয়ে যা বলছে, নাহলে লোকটাকে টিপে মেরে ফেলবো কিন্তু। সামনের একটা গুন্ডা রিভলভার তাক করেছিল ইভার দিকে। মারবি আমাকে? মার দেখি, মার। আগে তোর এই বসের কপাল ফুটো হবে, তারপর সব দেখা যাবে, এই বলে দিলাম আমি। ইভা ওড়না পেঁচিয়েই লোকটাকে একেবারে সামনে এনে রাখল। হংসরাজের শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। লোকটা হাতের ইশারায় ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করছে। আশেপাশের লোকগুলো একটু পিছিয়ে গিয়েছে, কিন্তু একটা সুযোগ পেলেই সবাই ঝাঁপিয়ে পড়বে তা বেশ বুঝতে পারা যাচ্ছে। ঠিক এমন সময়ই শোনা গেল পুলিশের তীব্র সাইরেন। প্রায় 3-4টে পুলিশের ভ্যান ছুটে আসছে এইদিকে। মাইকে শোনা যাচ্ছে পান্ডা সাহেবের গলা। কেউ পালাবার চেষ্টা করবেন না, পুরো এলাকা ঘিরে রেখেছি কিন্তু আমরা। ইভা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে ওড়নার ফাঁসটা আলগা করে ধরল। ইভার শাশুড়ি মা এখন দিন রাত নিউজ চ্যানেল খুলে বসে থাকেন। বৌমার কেরামতিতে কিভাবে একটা বিশাল শিশু পাচার চক্রকে ধরা গিয়েছে সেই চর্বিত চর্বণ কাহিনী বারবার শোনেন তিনি। নিবেদিতা এসেছিল একদিন। রিতমকে নিয়ে বাড়ি ফেরার পথে দেখলাম একটা গাড়িতে আপনি উঠলেন। ব্যাপারটা ঠিক সুবিধের মনে হলো না। পান্ডে সাহেবকে জানিয়েছিলাম, ভেবেছিলাম লোকটা বোধহয় পাত্তা দেবেন না, কিন্তু আপনার মেথি পনিরের জাদু আছে। লোকটা সিসিটিভি দেখে অনেকটা চলে গিয়েছিল, কিন্তু মাঝখানে ওই হংসরাজ গাড়ি বদলে ফেলায় পৌঁছতে একটু দেরি হয়ে গেল।
দিগন্ত ইভার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, এখানেই শেষ তো নাকি আবার? ইভা উল্টো দিকে ফিরে বলল, জানি না, ঘুম পেয়েছে আমার, ঘুমোবো। সত্যি ভীষণ ঘুম পেয়েছে ইভার। বোধহয় ইঞ্জেকশনের প্রভাব এখনো কিছুটা আছে। ঘুঘুডাঙ্গার ছোট্ট থানায় কয়েকদিন ধরে যেন লোক ধরছে না। রিপোর্টার আর বড় বড় মিডিয়ার ভ্যানের জন্য আলাদা করে গার্ড রাখতে হয়েছে। প্রেসের সামনে বাইট দিতে দিতে পান্ডে সাহেবের গলা ধরে গিয়েছে। সেদিন তিনি অনেক দিন বাদে ফাঁকা থানায় বসে ঝিমোচ্ছিলেন। হঠাৎ একটা ভারী জিপের আওয়াজে চমকে উঠলেন তিনি। বাইরে এসে দেখলেন কমিশনার সাহেবের গাড়ি। পান্ডে সাহেব থতমত খেয়ে স্যালুট করতে ভুলে গিয়েছিলেন। এসআই পান্ডে, আমি একবার ইভা ম্যাডামের বাড়ি যাব, আপনি চেনেন তো? সিওর স্যার। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে রহস্যময় অপহরণ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।